হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? শুরু করছি রোদ্দুরে ছেঁড়া মানচিত্র গল্পের তৃতীয় পর্ব। হাওলাদার বাড়ির ড্রয়িং রুমের সোফায় বসে আছে ওমর হাওলাদার। তার মুখে চিন্তার কষ্টের ছাপ স্পষ্ট। তিনি কপালে হাত দিয়ে কী যেন ভাবছেন। এখন সকাল 8টা পার হয়ে গেছে। প্রতিদিন এই সময় তৃণা এসে খাবার খাইয়ে দিত, রুমে চা বানিয়ে দিয়ে যেত। কিন্তু আজ ওমর হাওলাদার একা একাই ঘুম থেকে উঠেছেন। তার এখনও চা খাওয়া হয়নি। চা না খেলে আবার মাথা ব্যথা হয়। তখনই রৌশনারা বেগম এসে স্বামীর পাশে বসলেন। ওমর হাওলাদার তাকালেন, শুধু বললেন, হাসপাতালে যেতে হবে। ব্রেকফাস্ট হয়েছে? রৌশনারা তিক্ত স্বরে জবাব দিলেন, তোমার কি আমাকে কাজের মহিলা মনে হয় যে আমি ব্রেকফাস্ট করব? ওমর হাওলাদার রৌশনার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললেন, তার মানে আমি কি এখন না খেয়ে হাসপাতালে যাব? রৌশনারা একঘেয়ে ভঙ্গিতে বললেন, আমি কি বলবো? আমি কিচেনে গিয়ে রান্না করতে পারবো না। হাতের নখগুলো আমার নষ্ট হয়ে যাবে। গতকাল কাজের মহিলার খোঁজ নিয়েছিলাম, একজন পেয়েছিও, আজ দুপুরে আসবে। বাহিরে ব্রেকফাস্ট করে নিও। ওমর হাওলাদার অসহায় হয়ে বললেন, তুমি জানো রৌশনারা, আমার শরীরের পক্ষে বাইরের খাবার খাওয়া কতটা ঝুঁকির। তুমি অন্তত পক্ষে আজকের ব্রেকফাস্টটা বানাতে পারতে। রৌশনারা একই ভঙ্গিতে জবাব দিলেন, না, পারতাম না বানাতে। এখন বলো, আমার সোনামণির কোনো খোঁজ পেয়েছো কি না? তোমার আদরের সোনামণির ওই বখাটের সাথে পালিয়ে গেছে। তাকে খুঁজে পেলেই কি, আর না পেলেই বা কি? রোশনারা তেজি গলায় বললেন, আমার সোনামণি একটা ভুল করতেই পারে, তাই বলে কি তুমি মেয়েটাকে ফিরিয়ে আনবে না? আর তোমাকে কত করে বলেছিলাম ত্রিনাকে বিয়েটা দিও না। যদি বিয়েটা না দিতে তাহলে আজ তোমাকে না খেয়ে থাকতে হতো না। আমার তো কোনো সমস্যা নেই, বাহির থেকে খাবার অর্ডার করে দিয়েছি। ওমর হাওলাদার চক্ষু লাল করে স্ত্রীর দিকে তাকালেন। তখনই কলিং বেলের শব্দ হলো। রোশনারা বেগম উঠে গিয়ে দরজা খুলতেই দেখল রিনি। রোশনারা বেগম অবাক কণ্ঠে বললেন, সোনামণি আমার, মাই প্রিন্সেস। রিনি নিজের মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রোশনারা বেগম বললেন, কোথায় গিয়েছিলে তুমি? আমাকে বলে যেতে পারতে। রিনি মাথা তুলে বলল, মাম্মি, যে ছেলেটার সাথে পালিয়েছিলাম সে একদম ইডিয়েট। ও বলেছিল ওদের অনেক সম্পত্তি, কিন্তু গিয়ে দেখি ওর বাপ সাধারণ একটা বেসরকারি কর্মী। তাই চলে আসলাম। ভালো করিনি বলো মা? হ্যাঁ, একদম ভালো করেছো। তোমার ওইখানে থাকা একদম ঠিক হতো না। চলো প্রিন্সেস, ঘরে চলো। তখনই ওমর হাওলাদার তিক্ত কণ্ঠে রেগে বললেন, খবরদার রিনি, তুমি আমার বাড়িতে ঢুকবে না। তোমরা মা মেয়ে এটা রঙ্গলীলা পেয়েছ। যখন মন চায় একটা ছেলের হাত ধরে বাড়ি থেকে পালাবে, আবার ফিরে আসবে। রিনি ওমর হাওলাদার দিকে তেড়ে গিয়ে বলল, এভাবে কেন বলছো ড্যাডি? আমি কি এমন অন্যায় করলাম? ওমর হাওলাদার রাগে কষিয়ে চড় মেরে দিলেন রিনির গালে। রিনি রাগি রাগি মুখ করে তাকিয়ে আছে। রোশনারা রেগে বললেন, এটা তুমি কি করলে? আমার মেয়ের গায়ে হাত তুললে? এত বড় সাহস! সাথে সাথে আরেকটা চড় গিয়ে পড়ল রোশনারা বেগমের ডান গালে। ওমর হাওলাদার চিৎকার করে বললেন, তোমাদের অনেক কথা, অত্যাচার আমার মা মরা মেয়েটা সহ্য করেছে। আর না, আরেকটিবার যদি আমার মুখে মুখে তর্ক করো তাহলে সোজা এই বাড়ি থেকে তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মাইন্ড ইট। বলেই তিনি নিজের রুমে চলে গেলেন হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে। ওমর হাওলাদার একজন ডাক্তার। তিনি বললেন, দেখলে মাম্মি, ড্যাডি এটা কি করলো? রোশনারা বেগম চোখ বড় বড় করে রাগী কণ্ঠে বললেন, দেখলাম। চিন্তা করিস না, এই বিশাল সম্পত্তিটা আগে আমার নামে লিখে নিই, তারপর না হয় ওই বুড়োর একটা ব্যবস্থা করা যাবে। বলেই দুই মা মেয়ে অট্টহাসিতে মেতে উঠল। রিনা আজও ফ্লোরেই ঘুমিয়েছিল। প্রথমে সোফাতে ঘুমানোর চেষ্টা করলেও সেখানে কোনোভাবেই ঘুম আসছিল না, তাই ফ্লোরের কার্পেটের ওপর শুয়ে ঘুমিয়েছিল রাতে। সকালে যখন উঠল তখন দেখতে পেল তার শরীরে কম্বল, অথচ রাতে স্পষ্ট মনে আছে সে শুধু একটা বালিশের ওপর মাথা দিয়ে ঘুমিয়েছিল। তার মানে কি আরিয়ান আমার গায়ে কম্বল দিয়ে দিয়েছিল? প্রশ্নটা মাথায় আসতেই তৃণার চোখে মুখে খুশির আভা ফুটে উঠল। আজ তৃণা রান্নাঘরে ঢুকেছে। মরিয়ম বেগম আজও নিষেধ করেছিলেন, কিন্তু তৃণা কিছুটা অবাধ্য হয়ে ঢুকেছে। এখন রান্নাঘরে রাহি বেগম, ফারহানা বেগম আর ওই বাড়ির বড় পুত্রবধূ রোহান মির্জার স্ত্রী মিতু। ওই দিন রাতে যে আরিয়ানের ঘরে তৃণাকে দিয়ে এসেছিল সে মিতু। কিচেনে এসে মিতুর সাথে তৃণার কথা হয়েছে। মিতু মেয়েটা খুবই মিশুক। অল্প বয়সে মেয়েটার বিয়ে হয়ে আসে এই মির্জা বাড়িতে। রোহানের সাথে প্রেমের সম্পর্ক ছিল তার। রোহান বিয়ের পরে নিজের পড়াশোনা শেষ করার জন্য ইংল্যান্ডে চলে যায়।
তৃণা যখন জিজ্ঞেস করলো, ভাইয়ের সাথে তো মনে হয় তোমার প্রতিদিন কথা হয়, তাই না? মেয়েটা তৃণার কথায় কেমন যেন চুপ করেই যায়। তৃণা বুঝতে পারলো হয়তো মিতু এই সম্পর্কে কিছু বলতে চাইছে না। তৃণাও আর কিছু জিজ্ঞেস করলো না। সকালে সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে, কিন্তু তৃণা করেনি। সবাই বলছে খাওয়ার জন্য, কিন্তু তার খেতে একদমই ইচ্ছা হচ্ছে না। তখনই দেখলেন আরিয়ান অফিসে যাওয়ার জন্য বের হয়েছে। তৃণা দৌড়ে ড্রয়িং রুমে গিয়ে আরিয়ানকে ডাকলো, শুনছেন? আরিয়ান বিরক্তিকর ছাপ মুখে নিয়ে বলল, কি হয়েছে বলো। টাইম নেই হাতে। ঘড়ির দিকে তাকিয়ে বলল কথাটা। আরিয়ানের মুখের ভাব হাবভাব দেখে তৃণার বিরক্ত লাগলো। সে বলল, আপনি কি সত্যি ভালো কথাতে রেগে যান, নাকি রাগের অভিনয় করেন? কোনটা? আমাদের বাড়িতে একটা বিড়াল আছে, বুঝলেন? সব সময় কেমন মুখটা ফুলিয়ে রাখে, আপনাকে তেমনই লাগে। আরিয়ানের রাগ আরও বাড়ল। বলল, কি বললে তুমি? আমি বিড়ালের মতো দেখতে? তৃণা জিহ্বায় কামড় দিয়ে বলল, না না, আমি তেমন করে বলতে চাইনি। আসলে ওই বিড়ালটা ভীষণ কিউট, তাই বললাম আর কি। আরিয়ান কিছু বলল না, শুধু চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তৃণা শুকনো ঢোক গিলে মনে মনে বিড়বিড় করলো, চোখ না তো যেন এখানে গিলে খাবে আমাকে। তৃণা গলা খাকারি দিয়ে বলল, শুনুন না, বলছিলাম কি আমাকে আপনার সাথে গিয়ে একটু নামিয়ে দিয়ে আসতে পারবেন? আরিয়ান তৃণার কথার মানে বুঝতে পারল না। কোথায় নামিয়ে দিতে হবে সেটা বলেনি মেয়েটা, ঘাবড়ে গিয়ে। আরিয়ান গম্ভীর কণ্ঠে বলল, কোথায় নামিয়ে দিয়ে আসবো? জাহান্নামে? পাশেই বসা ছিল নৌশি, আদনান, নুসরাত, মিতু। ওরা তৃণা আর আরিয়ানের কথা কান পেতে শুনছিল আর হাসছিল। এবার আরিয়ানের কথায় সবকটি একসাথে ফিকফিক করে হেসে দিল। আরিয়ান সেদিকে রাগী দৃষ্টিতে তাকাতেই তারা ঠোঁটে আঙ্গুল চেপে থেমে গেল। তৃণা থতমত খেয়ে বলল, আসলে একটু আব্বুর হাসপাতালে যাব, আব্বুর জন্য কিছু খাবার বানিয়েছিলাম। আরিয়ান আর অমত পোষণ করল না, শুধু বলল, আমি ওয়েট করছি, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। তৃণা ভীষণ খুশি হয়ে দৌড়ে টিফিন বক্স নিয়ে চলে এলো। আরিয়ান ড্রাইভিং সিটে বসে পড়ল। তৃণা পেছনের সিটে বসতে চাইলে আরিয়ান ঘুরে তাকিয়ে চোখে চোখ রেখে বলল, আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? সামনে এসে বসো। তৃণা কিছু না বলে সামনের সিটে গিয়ে বসলো। গাড়ি চলতে লাগলো হাইওয়ের ধারে। তৃণা বাইরে তাকিয়ে সব কিছু দেখছে, আর আরিয়ান খুব গম্ভীর করে ড্রাইভিং করে যাচ্ছে। হঠাৎ গাড়িতে আরিয়ান একটা ইংলিশ গান বাজালো। তৃণা তা ভ্রু কুঁচকে মনে মনে বিড়বিড় করলো, ছি, এসব গান মানুষও শোনে? তৃণা তিক্ত স্বরে মনের কথাটা মুখে বলল, এসব কি গান? বাঙালি হয়ে এসব কি গান শুনেন? বাংলায় কত সুন্দর সুন্দর ভালো ভালো গান আছে, সেগুলো তো শুনতে পারেন নাকি? আরিয়ান তৃণার দিকে না তাকিয়ে মৃদুস্বরে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি একটা গান ছাড়ো দেখি, কত সুন্দর বাংলা গান। তৃণা অনুমতি পেয়ে অনেকক্ষণ খুঁজে গান ছাড়লো। গান বাজতে শুরু করলো, আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চায় বোঝাই কেমনে। গান শুনে আরিয়ান পেট ধরে হাসতে শুরু করলো। তৃণা বুঝতে পারলো এতক্ষণ খোঁজাখুঁজির পর ভুলে অন্য গান ছেড়েছে। আরিয়ান হাসতে হাসতে বলল, এই বুঝি তোমার বাংলা গানে ছিরি? সবসময় কি এসব গানই শোনো? তৃণা মাথা নিচু করে বসে রইল। তার লজ্জা করছে, কি একটা গান ছাড়লাম এত খোঁজাখুঁজির পর। তৃণা মনে মনে নিজেকে ধমকালো। গাড়ি গিয়ে থামলো হাসপাতালের বাইরে। তৃণা গাড়ি থেকে নেমে হাসি মুখে জিজ্ঞেস করলো, আপনি ভেতরে যাবেন? না, আমার অফিসে লেট হচ্ছে, বলেই আরিয়ান বেরিয়ে গেল গাড়ি নিয়ে। তৃণা সোজা হাসপাতালে ঢুকে গেল। এটা একটা প্রাইভেট হাসপাতাল। এই হাসপাতালটা ওমর হাওলাদার নিজেই বানিয়েছেন। স্বল্প খরচে যতটা সম্ভব তিনি সেবা দিয়ে থাকেন। তৃণা ঢুকে গেল তার বাবার কেবিনে। কেবিনে ঢুকে দেখলো ওমর হাওলাদার চেয়ারে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছেন। তৃণা তার বাবার দিকে চোখ যেতেই বুঝে ফেলল তার বাবা সকাল থেকে কিছু খায়নি, মুখটা কেমন মলিন হয়ে আছে। তৃণা ডাকলো, আব্বু। তৃণার কণ্ঠ পেয়ে ওমর হাওলাদার চট করে চোখ খুললেন। সামনে তৃণাকে দেখে ওনার মুখে হাসি ফুটে উঠল। তৃণা মা, তুই এখানে কিভাবে? আরিয়ান দিয়ে গেল। ওমর হাওলাদার পেছনে দেখে বললেন, জামাইকে ভেতরে আনলি না? আসলে আব্বু, ওনার অফিসে দেরি হচ্ছিল, তাই চলে গেছে আমাকে পৌঁছে দিয়ে। ও আচ্ছা, ঠিক আছে। তৃণা বলল, আব্বু, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ওমর হাওলাদার খাবার দেখে আরও খুশি হলেন। সত্যি খাবার না খেয়ে কাজ করা সম্ভব হচ্ছিল না। তবুও তিনি বললেন, খাবার আনার কী প্রয়োজন ছিল? তৃণা বলল, নিশ্চয়ই সকাল সকাল মা তোমার জন্য হাত নষ্ট করে রান্না করবে না। এবার বসো, বেশি কথা না বলে আমি খাইয়ে দিচ্ছি। ওমর হাওলাদার কিছু বলতে পারলেন না, চুপ করে বসে পড়লেন। তৃণা খাবার বের করে তার আব্বুর মুখের সামনে ধরে বলল, নাও, হা করো। ওমর হাওলাদার খাবারটুকু মুখে পুরে নিলেন। ওমর হাওলাদারের অজান্তেই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল।
তৃণা তার বাবার চোখ মুছে দিয়ে শাসনের ভঙ্গিতে বলল, না, একদম না আব্বু, এখন কোনো ইমোশনাল চলবে না। চুপ করো, পুরো খাবারটা খাবে। মেয়ের এমন মিষ্টি শাসনে ওমর হাওলাদার হেসে দিলেন। পুরো খাবারটা তৃণা ভীষণ যত্ন সহকারে খাইয়ে দিল। তখনই একজন নার্স এসে বলল, একজন রোগীর সিরিয়াস কন্ডিশন, এখনই ওমর হাওলাদারকে যেতে হবে। ওমর হাওলাদার তাড়াহুড়ো করে উঠে গেলেন। তৃণা, তুই কি বসবি? আমার আসতে অনেকটা দেরি হবে। না বাবা, আমাকে যেতে হবে, তুমি যাও রোগীর কাছে, আমি চলে যাব এখনই। ওমর হাওলাদার তৃণার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। আরিয়ান অফিসের ক্যাফেতে বসে কফি পান করছিল। এমন সময় মিতুর কল আসলো। আরিয়ান কল রিসিভ করে বলল, হ্যাঁ ভাবি বলুন। ওপাশ থেকে মিতু ভীষণ চিন্তাভরা কণ্ঠে বলল, তৃণা কি তোমার অফিসে? আরিয়ান অবাক হয়ে বলল, না তো, ওকে অফিসে কেন আনবো? তৃণাকে আমি হাসপাতালে নামিয়ে দিয়ে এসেছি, কিন্তু তৃণা এখনও বাড়ি ফেরেনি। আরিয়ান স্বাভাবিক ভঙ্গিতেই বলল, তৃণার বাবার কাছে কল দিয়ে জিজ্ঞেস করো, হয়তো এখনও হাসপাতালে আছে। করেছিলাম কল, উনি বলল তৃণা নাকি 10টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে এসেছে। তুমি একটু খোঁজ নিয়ে দেখো তো, এখন দুপুর হয়ে গেছে, অথচ মেয়েটা এখনও বাড়ি ফিরল না। মিতুর উদ্বেগ ভরা কণ্ঠে বলল। আরিয়ান বলল, তৃণা কি ছোট বাচ্চা নাকি যে হারিয়ে যাবে? আচ্ছা কল রাখো, আমি দেখছি, বলেই কল কেটে দিল। এখন আরিয়ানেরও ভীষণ টেনশন হচ্ছে। কোথায় গেল তৃণা? কোনো ক্ষতি হলো না তো? ব্যস্ত রাজপথের ভিড় ঠেলে আরিয়ানের গাড়িটা উন্মাদের মতো এদিক ওদিক ছুটে চলেছে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, কিন্তু এখনও তৃণার কোনো হদিশ পাওয়া যায়নি। আরিয়ান হাসপাতালে গিয়েছিল, কিন্তু সেখানে তৃণা নেই। ওমর হাওলাদার মেয়ের শোকে ভীষণ ভেঙে পড়েছেন। হাসপাতালে সিসিটিভি ফুটেজে দেখা গেছে তৃণা প্রধান ফটক দিয়ে বের হয়ে গেছে, কিন্তু তারপর জনসমুদ্রের মাঝে যেন কর্পূরের মতো মিলিয়ে গেল। দুশ্চিন্তায় আরিয়ান রীতিমতো ঘামছে। তখনই তার মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল বাবা আহাদ মির্জার নাম। আরিয়ান কল রিসিভ করতেই ওপাশ থেকে রাগী কণ্ঠ ভেসে এলো, এখনও পাওয়া যায়নি তৃণাকে? না বাবা, আমি। চুপ করো, একদম চুপ থাকো। আহাদ মির্জা ভীষণ রাগী সুরে ধমকিয়ে উঠলেন, তুমি কেমন ইডিয়েট স্বামী, মেয়েটাকে একা একা হাসপাতালে ছেড়ে দিয়ে এসেছ কোন সাহসে? তুমি জানো না তৃণা রাস্তাঘাট একদমই চিনে না? এখন মেয়েটা কোথায় গেল? যদি ওর কোনো ক্ষতি হয়ে যায় তবে আমি তোমাকে ছাড়বো না বলে দিচ্ছি। আমি পুলিশকে ইনফর্ম করে দিয়েছি, তারাও খুঁজছে। আরিয়ান কল কেটে দিয়ে ড্রাইভিং সিটের স্টিয়ারিং জোরে একটা ঘুষি মারল। দাঁতে দাঁত চেপে বলল, স্টুপিড গার্ল, সে কি ছোট বাচ্চা যে হারিয়ে যাবে? রাস্তা চিনে না, সেটা আমাকে অন্তত বলতে পারতো, কিন্তু না, চুপচাপ নেমে গেল। একটা কলও তো করতে পারতো। আরিয়ান আবারও গাড়ি স্টার্ট দিল। ধীরগতিতে গাড়ি চালিয়ে রাস্তার দুই পাশ গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে করতে এগোচ্ছে সে। হঠাৎ তার নজর গেল রাস্তার ফুটপাশের এক কোণ থাকা একটি টং দোকানের দিকে। সেখানে একটি অতি পরিচিত শাড়ি পরা অবয়ব দেখে আরিয়ান মুহূর্তের জন্য স্তম্ভ হয়ে গেল। গাড়ি থামিয়ে সে একরকম দৌড়ে সেখানে গেল। দেখলো সেখানে তৃণা বসে আছে। তৃণাকে অক্ষত অবস্থায় দেখে আরিয়ান বুক থেকে যেন একটা বিশাল পাথর নেমে গেল। সে এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তৃণা আরিয়ানকে দেখে দাঁড়িয়ে পড়ল। তার মলিন মুখে এক চিলতে অস্পষ্ট হাসি ফুটে উঠল। কিন্তু আরিয়ানের দুশ্চিন্তা মুহূর্তেই রূপ নিল প্রচণ্ড রাগে। সে তৃণার সামনে দাঁড়িয়ে তার বাহুটা জোরে চেপে ধরে গর্জে উঠল, কী সমস্যা তোমার? হ্যাঁ, ফাইজলামি পেয়েছো? এখানে কিভাবে আসছো? তুমি জানো না তোমাকে কত জায়গায় খুঁজেছি? বাড়ির মানুষগুলো তোমার জন্য কতটা চিন্তা করছে। তৃণা অবাক দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। মানুষ চিৎকার করছে ঠিকই, কিন্তু তৃণা লক্ষ্য করলো এর রাগের আড়ালে কোথাও বিরক্তির কোনো ছাপ নেই, বরং এক অদ্ভুত অস্থিরতা আর মায়া লুকিয়ে আছে। তখনই দোকানের মালিক সেই বৃদ্ধা মহিলা বলে উঠলেন, বাবা, মেয়েটাকে কিছু বলো না, ও রাস্তা চিনতে পারছিল না, সকাল থেকে এখানে বসে বাচ্চাদের মতো কাঁদছিল। বৃদ্ধার কথা শুনে আরিয়ানের টিনার মুখের দিকে তাকালো। দেখলো টিনার টাগর চোখ দুটো কান্নায় লাল হয়ে আছে। দীর্ঘক্ষণ কাদার ফলে চোখগুলো ফোলা ফোলা দেখাচ্ছে। তৃণার এই করুণ অবস্থা দেখে আরিয়ানের ভেতরের রাগটা নিমিষে জল হয়ে গেল। তার কণ্ঠ অজান্তেই নরম হয়ে এলো। সে নিচু স্বরে জিজ্ঞেস করলো, রাস্তা চেনো না তুমি? তৃণা মাথা নিচু করে খুব ধীর কণ্ঠে বলল, না, আপনাদের বাড়ির অ্যাড্রেস আমার জানা নেই। আমাদের বাড়ির অ্যাড্রেস জানতাম, কিন্তু সেখানে যাইনি ইচ্ছে করে, কারণ সেই বাড়িতে এখন আব্বু নেই। কল করতে পারতে। আরিয়ান কিঞ্চিত অনুযোগের সুরে বলল, আমার মোবাইল বন্ধ ছিল। তৃণা অপরাধীর মতো মাথা নিচু করে জবাব দিল। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিল। মেজাজটা খিটখিটে হয়ে থাকলো। তৃণার শুকনো মুখটা দেখে সে আর কথা বাড়ালো না, শুধু বলল, চলো আমার সাথে বাড়ি চলো।
গাড়িটা রাস্তার ওপারে পার্ক করা। চওড়া রাস্তা চওড়া ব্যস্ত রাস্তা পার হতে হবে। আরিয়ান স্বাভাবিকভাবেই পার হচ্ছিল, কিন্তু কয়েক কদম গিয়ে লক্ষ্য করলো তৃণা পিছিয়ে পড়েছে। বড় বড় গাড়ি আর দ্রুতগতির বাস দেখে তৃণা যেন ছিটিয়ে যাচ্ছে। তার রাস্তা পার হতে ভীষণ ভয় লাগে। আরিয়ান বিষয়টি খেয়াল করলো। আরিয়ান হঠাৎ কোনো কথা না বলে তৃণার হিমশীতল হাতটা নিজের শক্ত মুঠোর মধ্যে পুরে নিল। আরিয়ানের হাতে সেই উষ্ণ পরশ হৃদয় স্পন্দন যেন এক নিমিষে স্বাভাবিক করে দিল। জনকীর্ণ রাস্তার মাঝখানে তৃণা নিজেকে খুব নিরাপদ অনুভব করতে লাগলো। আরিয়ান তাকে আড়াল করে আগলে ধরে রাস্তা পার করিয়ে দিল। তৃণা অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। নিজের বাবার পর এই লোকটাই আজ তার সবচাইতে বড় ভরসা মনে হচ্ছে। আরিয়ানের বলিষ্ঠ হাতের বাঁধনে সে যেন এক নিজের আত্মার একটুকু আস্থার জায়গা খুঁজে পেল। এই প্রথম আরিয়ানকে তার খুব কাছের কেউ বলে মনে হলো। বাড়ির ড্রয়িং রুমে সকলে উৎকণ্ঠা নিয়ে বসে আছে। কিছুক্ষণ আগে আরিয়ান ফোন করে জানিয়েছে তৃণাকে পাওয়া গেছে। এই সংবাদে সবার মনে যেন স্বস্তি ফিরে এলো। তখনই দেখা গেল আরিয়ান আর তৃণা একসাথে ভেতরে ঢুকছে। নৌশি ছুটে গিয়ে তৃণাকে জড়িয়ে ধরল। মিতুও এগিয়ে এসে মমতাভরা কণ্ঠে বলল, তুমি ঠিক আছো তো বোন? তৃণা স্ম্লান হেসে বলল, হ্যাঁ ভাবি, একদম ঠিক আছি। আরিয়ান মিতুর দিকে গম্ভীর স্বরে বলল, ভাবি তৃণাকে খেতে দাও, সকাল থেকেও কিচ্ছু খায়নি। তৃণা অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। যেন সে খায়নি সেটা আরিয়ান বুঝল কি করে। আরিয়ানের এই সূক্ষ্ম খেয়াল রাখার বিষয়টি তৃণার মনে এক অদ্ভুত দোলা দিয়ে গেল। মিতু সায় দিয়ে বলল, হ্যাঁ সত্যিই তো, সকাল থেকে এক দানাও পেটে পড়েনি তোমার, চলো কিছু খেয়ে নেবে। তৃণা খাবার টেবিলে গিয়ে পা বাড়াতেই যাবে, অমনি পেছন থেকে মৈমুনা বেগমের তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো, দাঁড়াও, খাবার খাওয়ার আগে জবাব দাও, কোথায় গিয়েছিলে? আহাদ মির্জা পরিস্থিতি সামলাতে বলে উঠলেন। আরিয়ান তো বললই তৃণা রাস্তা ভুল করে অন্য জায়গায় চলে গিয়েছিল। এখন আবার এসব অবান্তর প্রশ্ন করছো কেন? প্রশ্ন করেছি তার কারণ আছে। মৈমুনা বেগম তিক্তস্বরে বললেন, এত বড় একটা ধাড়ি মেয়ে আর সে কিনা রাস্তা চিনে না, এটা আমাকে বিশ্বাস করতে হবে? বড় জায়ের কথায় ঘি ঢেলে ফারহানা বেগম টিপ্পানি কাটলেন, ঠিকই তো বলেছে আপা, সত্যি কি হারিয়ে গিয়েছিল নাকি অন্য কোথাও গিয়েছিল সেটা ভালো করে খোঁজ নেওয়া উচিত। এতক্ষণ আরিয়ান চুপ করে সব শুনছিল, কিন্তু এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়ে গর্জে উঠল, সবাই চুপ করো, আমি নিজে তৃণাকে খুঁজে এনেছি, তাই আমি ভালো করেই জানি ও হারিয়ে গিয়েছিল। এ বিষয়ে বাড়িতে আর একটা শব্দ আমি শুনতে চাই না। আরিয়ানের সেই রণমূর্তি দেখে ড্রয়িং রুমের পিনপতন নীরবতা নেমে এলো। কথাটা শেষ করে সে গটগট পায়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। নিজের ছেলের মুখে এভাবে সবার সামনে কথা শুনতে হবে, সেটা ময়মুনা বেগম কল্পনাও করেননি। তার মুখের রাগটা অপমানে কালো হয়ে গেল। তিনি গজগজ করতে করতে নিজের ঘরের দিকে চলে গেলেন। নীরব রাস্তা ঠেলে ধীরস্থলে হেঁটে আসছে নুসরাত। পরনে সাধারণ সালোয়ার কামিজ, কাঁধে ঝোলানো ভার্সিটি ব্যাগ। ব্যস্ত শহরে এই নিরিবিলি পথে একা হাঁটা তার বহুদিনের অভ্যাস। ভার্সিটির ক্লাস শেষ করে সে একটা টিউশনি করায়। এই টিউশনি নিয়ে বাড়িতে কম অশান্তি হয়নি। মির্জা পরিবারের সবার এক কথা, আমাদের কি টাকা পয়সার অভাব পড়েছে যে বাড়ির মেয়েকে অন্যের বাড়িতে গিয়ে পড়াতে হবে? কিন্তু নুসরাত নিজের জেদ ছাড়েনি। বাড়ির টাকার চেয়ে নিজের উপার্জিত 10টা টাকা হলেও তার কাছে অনেক বেশি মূল্যবান। হঠাৎ পেছন থেকে অপরিচিত একটা চড়া গলা ভেসে এলো, ও চশমা আলী ম্যাডাম, একটু দাঁড়ান না। নুসরাত পেছনে ফিরল না। গলার স্বর শুনে সে বুঝতে পেরেছে এটা কে। নুসরাতকে দাঁড়াতে না দেখে ছেলেটা দৌড়ে এসে তার পাশাপাশি হাঁটা শুরু করলো। হাঁপাতে হাঁপাতে বলল, ডাকলাম শুনলেন না? শুনেছি, তবে দাঁড়ানোর প্রয়োজন মনে করিনি। নুসরাত সোজাসাপটা ও শীতল জবাব দিল। ছেলেটা নুসরাতের কাঠকোট্টা জবাবে দমে যাওয়ার পাত্র নয়। সে একগাল হেসে বলল, কিছুক্ষণ দাঁড়িয়ে একটু কথা বলা যাবে কি? নুসরাত সামনে তাকিয়ে উত্তর দিল, না। নুসরাতের নাকে পাত্তা না দিয়ে উল্টো প্রশ্ন করল, আপনার চোখের এই চশমাটি কি খোলা যায় না? নুসরাত এবার একটু অবাক হয়ে তাকালো। কেন, চশমা আপনার কি সমস্যা? ছেলেটা মিটমিট করে হেসে বলল, সমস্যা আমার নেই, তবে আমার মনে হয় চশমা ছাড়া আপনার রূপটা আরও বেশি স্পষ্ট হবে। এভাবে চশমা পরে থাকলে কেমন যেন দাদি দাদি লাগে। নুসরাত আগুনের দৃষ্টিতে নির্জনের দিকে তাকালো। তার স্বভাব হলো রাগ হলে সে তর্ক না করে বরং দ্রুত জায়গা ত্যাগ করে। এখনও তার ব্যতিক্রম হলো না। সে রাগে গজগজ করতে করতে সামনে থাকা একটা খালি রিকশা ডেকে ঝটপট উঠে পড়ল। নির্জন দাঁড়িয়ে থেকে নিজের মাথা চুলে হাত বুলাতে বুলাতে নুসরাতের যাওয়ার পানে তাকিয়ে রইল। এই ছেলেটার নাম নির্জন। নুসরাতের এক গাম্ভীর্যই যেন তাকে প্রতিদিনের রাস্তার মোড়ে দাঁড় করিয়ে রাখে। তৃণা রুমে ঢুকতেই থমকে দাঁড়ালো।
দেখলো আরিয়ান বিছানায় হেলান দিয়ে বসে মোবাইলে কারোর সাথে কথা বলছে। তার মুখে এক চিলতে হাসি। সেই হাসিতে তৃণার বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে উঠল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবলো, হয়তো আরিয়ান তার ভালোবাসার মানুষের সাথেই কথা বলছে। কোনো মেয়ে কি চায় তার স্বামী অন্য কাউকে ভালোবাসুক? তৃণা জানে সে মেনে নিয়েছে, কিন্তু অবচেতন মন যেন বিদ্রোহ করছে। নিজেকে সান্ত্বনা দিয়ে আবার ভাবলো, আমি বা কেন এত ভাবছি? আমি নিজেও তো আরিয়ানকে ভালোবাসি না। তৃণা ফ্লোরে চাদর বিছিয়ে শুয়ে নিতেই আরিয়ানের গম্ভীর কণ্ঠ বলল, বিছানায় শুয়ে পড়ো, নিচে শুতে হবে না। তৃণা ভ্রুকুচকে তাকালো। এমনিতেই এই ঘরে রাত পার করতে তার অস্বস্তি লাগছে, তার ওপর আবার এক বিছানায়। সে সোজা বলে দিল, পারবো না আপনার সাথে এক বিছানায় থাকতে। ছি ছি ভাবতেই অবাক লাগে, লজ্জা লাগে। আরিয়ান ভ্রুকুচকে তৃণার দিকে তাকিয়ে থেকে ব্যঙ্গ করে বলল, ছি ছি করার কি আছে? আমি তো তোমাকে আমায় জড়িয়ে ধরে শোয়ার প্রস্তাব দিইনি, বলেছি তুমি বিছানায় ঘুমাও। আজকের রাত না হয় আমি সোফায় কাটিয়ে দিব। তৃণা কিছুক্ষণ দ্বিধা নিয়ে চুপ থেকে মৃদুস্বরে বলল, না থাক, আপনি ওপরেই ঘুমান, আমার নিচে কোনো সমস্যা হচ্ছে না। আরিয়ান এবার রণমূর্তি ধারণ করলো। রাগে ধমক দিয়ে উঠল, এক কথা বারবার বলতে হয় কেন? কথা বোঝো না, নাকি থাপ্পড় দিয়ে বোঝাতে হবে? তৃণার শরীরটা ভয়ে কেঁপে উঠল। কি অদ্ভুত এক মানুষ! এইমাত্র শান্ত গলায় কথা বলছিল, আর এক মুহূর্তেই তার রাগ পাল্টে গেল, রূপ পাল্টে গেল। তৃণা আর তর্কের সাহস পেল না। কোনো মতে সিটিয়ে গিয়ে বিছানার এক কোণে উঠে বসলো। রাত তখন অনেকটা। আরিয়ান এখনও ঘুমাতে পারেনি। নরম বিছানা ছেড়ে এই অস্বস্তিকর সোফায় ঘুমানোর অভ্যাস তার কোনো কালেই নেই। বিরক্তি আর শরীরের আড়ষ্টতার সে সোফার ওপর গিয়ে উঠে বসল। কিছুক্ষণ রাগের দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে থেকে হঠাৎ তার চোখ গেল বিছানার দিকে। সোফার ঠিক সোজাসুজি বিছানাটা। শোয়ার সময় তৃণা বেশ সচেতনভাবে সারা শরীর কাঁথা জড়িয়ে শুয়েছিল, কিন্তু ঘুমের ঘরে অজান্তেই শরীর থেকে সেই কাঁথা সরে গেছে। মেয়েটার পেটের ওপর থেকে শাড়ির আঁচলটা ঘষে গিয়ে উদম পেটের কিছুটা অংশ দেখা যাচ্ছে। আরিয়ানের দৃষ্টি সে এক জায়গায় স্থির হয়ে রইল। কি অদ্ভুত! মেয়েটার মুখের চেয়ে তার গায়ের রং আরও বেশি ফর্সা এবং মসৃণ। আরিয়ান দ্রুত চোখ বন্ধ করে নিল। তার পুরুষালী সত্তা চিৎকার করে বলছে, এসবই তো একজন পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করলো সে, কিন্তু অবাধ্য চোখজোড়া আবারও সেই একই স্থানে গিয়ে থমকে দাঁড়ালো। আরিয়ান অনুভব করলো তার শিরদাঁড়া দিয়ে কেন যেন বিদ্যুৎ খেলে গেল। এক আশ্চর্য অনুভূতি। ঠিক 4 বছর আগে যেমন হয়েছিল হুবহু সেই একই রকম এক আলোড়ন আস্থা শিরায় শিরায় বইছে। নিজের ওপর ভীষণ রাগ হলো আরিয়ানের। সে সাথে সাথে থাকা 2 হাতে নিজের মুখ ঢেকে ফেলল। এই দৃশ্য যে সান্নিধ্যে তার সহ্য হচ্ছে না। সে দ্রুত পায়ে ঘর ছেড়ে বেলকনিতে চলে এলো। বাইরে তখন নিশীথ রাত, চারিদিকে পিনপতন নীরবতা। দোতলার বেলকনি থেকে রাস্তার সোডিয়াম বাতির ম্লান আলো দেখা যাচ্ছে। মাথার ওপর রূপালি 4টা রাতের আলো আসল সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। আরিয়ান কাপা হাতে একটা সিগারেট ধরালো। ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে আকাশ ছাড়তেই চোখ বন্ধ করা মাত্রই তার মানসপটে ভেসে উঠল 4 বছর আগে সেই চেনা প্রতিমূর্তি। সময়টা ছিল আজ থেকে ঠিক 4 বছর আগের এক বর্ষাকাল। আরিয়ান তখন সদ্য উচ্চশিক্ষা শেষ করে বিদেশ থেকে দেশে ফিরেছে। বন্ধুদের জোড়াজুড়িতে পাহাড়ে যাচ্ছিল ট্রাভেলে। বাসে করে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার অভ্যাস ছিল না বলেই সে বাসের জানালায় মাথা রেখে ঘুমিয়ে পুরো রাস্তা পার করেছিল। হঠাৎ পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় বাসটি পৌঁছানো মাত্রই আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির তীব্রতা এতটাই বেশি ছিল যে ড্রাইভার পাহাড়ের কিনারায় বাসটি থামাতে বাধ্য হলেন। ঘুমের ঘোর আর বৃষ্টির শব্দে আরিয়ান বিরক্তি বাড়ছিল। সে কপালে হাত দিয়ে জানালার কাচের ওপারে তাকালো, আর ঠিক তখনই তার পৃথিবী থমকে গেল। রাস্তার ঠিক অপর পাশে পাহাড়ের ঢালে এক কিশোরী রমণী বৃষ্টির তোড়ে ভিজছে। পরনে তার একটি নীল রঙের রাউন্ড জামা। সে বৃষ্টির মাঝে 2 হাত মেলে আপন মনে ঘুরছিল, যেন এই শ্রাবণধারা একমাত্র তার জন্যই ধরণীতে নেমে এসেছে। তার নাচের সাথে সাথে বৃষ্টির জলগুলো ঝরে পড়েছিল যেন মুক্তোর মতো। আরিয়ান তার জীবনের প্রথম নেশাটা সেদিনই অনুভব করেছিল। সেটা শুধু রূপ ছিল না, সেটা ছিল এক মায়া, যাকে এক নজর দেখে তার হৃৎপিণ্ড যেন স্পন্দন হারিয়ে ফেলেছিল। আরিয়ান আর এক মুহূর্ত দেরি করল না। ঘোর লাগা মানুষের মতো সে বাস থেকে নেমে দৌড় দিল সেই অজানা কিশোরীর দিকে। তখন বাসের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আরিয়ান হাঁপাতে হাঁপাতে সেই জায়গায় পৌঁছালো যেখানে মেয়েটি ভিজছিল, কিন্তু একই সেখানে কেউ নেই। পাহাড়ের বাঁকে বাঁকে সে শুধু মেঘের আনাগোনা আর বৃষ্টির গর্জন ছাড়া আর কিছুই দেখতে পেল না। মেয়েটি যেন এক অপার্থিব কল্পনা হয়ে বৃষ্টির সাথে মিশিয়ে গেছে।
আরিয়ান চারিদিকে পাগলের মতো খুঁজল, কিন্তু সেই রাউন্ড জামা পরা মেয়েটির ছায়া আর দেখা গেল না। আরিয়ান যখন ফেরার জন্য পা বাড়ালো, তখনই তার নজর গেল ঘাসের ওপর পড়ে থাকা একটি রূপালী জিনিসের দিকে। সে নিচু হয়ে কুড়িয়ে নিল এক পায়ের নূপুর। 4 বছরে সেই নূপুরটি হয়ে আসছে তার অদেখা ভালোবাসার একমাত্র সাক্ষী। মধ্যরাতের নিস্তব্ধতা চিরে পেছন থেকে তৃণার কোমল কণ্ঠস্বর ভেসে এলো। এত রাতে এখানে ঘুমাননি আপনি? তৃণার কণ্ঠস্বর আরিয়ানকে কানে পৌঁছাতে মাত্রই তার ভেতরে সেই মায়াভরা অতীত স্মৃতি বিষাক্ত এক দহনে রূপ নিল। মুহূর্তের মধ্যে তার শান্ত মুখটা অগ্নিবর্ণ ধারণ করলো। আরিয়ান ঝট করে পেছনে ফিরল। তার চোখের মণিদুটো এতটাই রক্তবর্ণ হয়েছিল যে তৃণা ভয়ে কুঁকড়ে গিয়ে এক পা পিছিয়ে গেল। আরিয়ান হিংস্র কোনো পশুর মতো এক পা করে তৃণার দিকে এগিয়ে আসতে লাগলো। তৃণা দেয়ালের সাথে মিশে গিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে বলল, কি করছেন কি হয়েছে আপনার? কি করছেন আপনি? কিন্তু কথাটি শেষ করার সুযোগ পেল না। আরিয়ান অতর্কিত তৃণার হাতটা ধরে হ্যাঁচকা টানে তাকে ঘুরিয়ে দিল এবং হাতটা পিঠের সাথে আষ্টেপৃষ্ঠে মুচড়ে ধরল। তৃণা যন্ত্রণায় কুঁকড়ে উঠে আর্তনাদ করল। আহ, ছাড়ুন, লাগছে। আরিয়ানের কানে সে আর্তনাদ পৌঁছালো না, বরং তার হাতের বাঁধন আরও শক্ত হলো। তার অন্য হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা কোনো রকম মায়া ছাড়াই চেপে ধরল তৃণার কোমল হাতে। আগুনের শিখা চামড়া পুড়ে ভেতরে ঢুকে যাচ্ছে। তৃণা অসহ্য যন্ত্রণায় গগনবিদারী চিৎকার করে উঠল। সেই মরণ চিৎকারে আজ কোনো কৃত্রিমতা ছিল না, কেবল ছিল নিজের হারানো মায়ের প্রতি শেষ আকুতি। ও আম্মু! তৃণার চোখ বেয়ে শ্রাবণের ধারার মতো জল গড়িয়ে পড়ল। আরিয়ান হঠাৎ করে হাতের বাঁধন আলগা করে দিল। তৃণার পুড়ে যাওয়া স্থানটি টকটকে লাল হয়ে উঠেছে। সে ব্যথায় নীল হয়ে ফ্লোরে আছড়ে পড়ল এবং ডুকরে কেঁদে উঠল। ঠিক সেই মুহূর্তে আরিয়ান আকাশের দিকে মুখ তুলে এক অমানবিক আর্তনাদ করে উঠল। নিজের মাথার চুলগুলো মুঠো করে ধরে সে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। তৃণা বিস্ময়ে নিজের কান্না ভুলে গেল। তার মনে হলো তার সামনে বসে থাকা মানুষটি আরিয়ান নয়, বরং অন্য কোনো অশুভ ছায়া তাকে গ্রাস করেছে। আরিয়ান ফ্লোরে নিজের কপাল ঠেকে ছোট বাচ্চাদের মতো হাহাকার করে কেঁদে উঠল। তার ছটফটানি দেখে মনে হচ্ছে সে নিজের অস্তিত্ব থেকেই মুক্তি চাইছে। তৃণা নিজের শরীরের দাহ ভুলে গেল। এক অদ্ভুত মায়া সে আরিয়ানের কাছে এগিয়ে গেল। কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, ঠিক আছেন আপনি? কি হয়েছে আপনার? আরিয়ান হঠাৎ কোনো অজানা তৃষ্ণায় তৃণাকে জাপটে ধরল। তৃণার গলায় মুখ ঢুকিয়ে সে ভেঙে পড়া স্বরে ফিসফিস করে বলতে লাগলো, শান্তি, একটু শান্তি দাও খোদা, আমাকে মুক্তি দাও। আরিয়ানের সেই তপ্ত নিঃশ্বাস আর আর্তনাদ তৃণার কাঁধে গিয়ে আছড়ে পড়ল। সে বুঝতে পারল এই মানুষটা যতটা নিষ্ঠুর, তার চেয়ে 1000 গুণ বেশি কোনো এক অদৃশ্য যন্ত্রণা ভেতর থেকে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে।